এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? আমি ওর দিকে তাকাতেই ও বলে উঠল, আমরা জানি এখন তোমার মুড অফ, তবু বলো না, যদি তেমন কোনো ব্যাখ্যা থাকে। কথা বলতে বলতে গেলে দেখবে মন ভালো হয়ে যাবে। ওকে আমি খুব ভালো করে চিনি, যেভাবেই হোক ও আমার থেকে ঠিক কথা বের করে নিবে। আমি এবার বলতে লাগলাম, মানুষ কেন হিজড়া হয় এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। মানুষ হিজড়া হওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো XX প্যাটার্ন ক্রোমোজমে কন্যা শিশু আর XY প্যাটার্ন ক্রোমোজমে সৃষ্টি হয় ছেলে শিশু। অর্থাৎ এক্সের সঙ্গে এক্সের মিলনে মেয়ে এবং এক্সের সঙ্গে ওয়াই এর মিলনে ছেলে সন্তান জন্ম নেয় এবং নারীরা XX ও ছেলেরা XY ক্রোমোজোম ধারণ করে। ভ্রূণের পূর্ণতার স্তরগুলোতে ক্রোমোজোম প্যাটার্নের প্রভাবে ছেলে শিশুর মধ্যে অন্ডকোষ আর কন্যা শিশুর মধ্যে ডিম্বকোষ জন্ম নেয়। অন্ডকোষ থেকে নিঃসৃত হয় পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন এবং ডিম্বকোষ থেকে নিঃসৃত হয় অ্যাস্ট্রোজেন। এক্ষেত্রে ভ্রূণের বিকাশকালে নিষিক্তকরণ ও বিভাজনের ফলে বেশ কিছু অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হয়, যেমন XXY অথবা XYY। এর ফলে বিভিন্ন গঠনের হিজড়া শিশুর জন্ম হয়। একটা ব্যাপার হলো, একটি হিজড়া শিশুকে পরিণত বয়সে যাওয়ার আগে যদি যথাযথ মেডিকেল ট্রিটমেন্ট করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তাকে সুস্থ করা সম্ভব। কিন্তু যখন বোঝা যায় সে সাধারণ আর 10 জনের থেকে আলাদা, তখন আসলে অনেক দেরি হয়ে যায়। একইভাবে কোনো পুরুষ বা নারীও হিজড়া হতে পারেন। আতিক আমার মুখে কথাগুলো শুনে একেবারে অবাক হয়ে গেল। এবার আরও কৌতূহলী হয়ে বলল, আর ইসলাম কি বলে এটা সম্বন্ধে? আর ইসলামের দৃষ্টিতে এর ব্যাখ্যা পাওয়া যায়। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিজড়ারা জিনদের সন্তান। কোনো এক ব্যক্তি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, এটা কেমন হতে পারে? জবাবে তিনি বলেছিলেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক স্রাব চলাকালে যৌন সঙ্গম না করে। সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাব হলে শয়তান তার আগে থেকে এবং সেই শয়তান দ্বারা ওই মহিলা গর্ভবতী হয় ও হিজড়া সন্তান প্রসব করে। মানুষ ও জিনের যৌথ মিলনজাত সন্তানকে ইসলামে বলা হয় খুন্নাস। প্রমাণসূত্র সূরা বানী ইসরাইলের আর রহমান 54, ইবনে আবি হাতিম হাকিম তিরমিজি। আসলে কি জানিস আতিক, কেউ তার নিজের দোষে হিজড়া হয় না। হিজড়া হওয়ার পেছনে তার নিজের কোনো হাত থাকে না। বর্তমানে বিশ্বের বহু দেশেই হিজড়াতের স্বীকৃতি রয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তৃতীয় লিঙ্গের বা হিজড়াদের অবস্থান ধীরে ধীরে আরও দৃঢ় হচ্ছে। বাংলাদেশ তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয় 2014 সালে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড 2011-12 সালে তৃতীয় লিঙ্গের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করেছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানি সর্বপ্রথম হিজড়া জনগোষ্ঠীকে অনির্ধারিত লিঙ্গ হিসেবে জন্মসনদ নিবন্ধনের মাধ্যমে স্বীকৃতি দেয়। ভারত 2014 সালের এপ্রিলে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেয় এবং পাকিস্তান সরকারও 2009 সালে হিজড়াদের জন্য জাতীয় পরিচয়পত্র প্রণয়ন করে। যদিও মালদ্বীপ সহ আরও 54টি দেশ জাতিসংঘ কর্তৃক ঘোষিত লিঙ্গ পরিচিতির বিরোধিতা করে আসছে। আতিক আমার কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, ভাই, বুঝলাম। আমাদের গাড়ি যদি ওরা না আটকাতো তাহলে এতগুলো কথা হয়তো ওকে আমার বলতে হতো না। বলে অবশ্য ভালোই হয়েছে, ওর মনে হিজড়াদের সম্বন্ধে সঠিক ধারণাটা এসেছে। হিজড়াদের জীবনমানের উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও তাতে ওদের যে ইনকাম হয় তার চেয়ে বরং রাস্তাঘাটে ভিক্ষাবৃত্তির নামে চাঁদাবাজি করে ওরা তার চেয়েও হাজারো গুণ বেশি টাকা ইনকাম করে ফেলে। তাই ওরা এসব বন্ধ করতে চায় না। কাজেই জনসাধারণের ভোগান্তি নিরসনে বিষয়টিকে নিয়ে আরও গুরুত্বের সাথে সংশ্লিষ্টদের কাজ করা দরকার বলে আমি মনে করি। এবার আতিকও চুপ, আমিও চুপ। গাড়ি সামনের দিকে এগিয়ে চলছে আর আমি ভাবছি, আল্লাহর দুনিয়ায় কত রকমের মানুষের বসবাস। এই হিজড়াদের উগ্র আচরণে আর কাজকর্মে গ্রামে শহরে কত শত মানুষ অতিষ্ঠ। অথচ আমাদের দম্পতিরা চাইলেই সচেতনতার মাধ্যমে হিজড়া সন্তান জন্ম ঠেকানোর চেষ্টা করতে পারে। নেত্রকোনা শহরে জুম্মার নামাজের আগে আগে গিয়ে পৌঁছালাম আমরা। নামাজ পড়ে রওনা হলাম তানহার ফুপুর বাসার উদ্দেশ্যে। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন করা হয়েছে। আমি বলেছিলাম যেন এসব গেট বাঁধার ঝামেলায় না যান তারা। কথা শুনেছেন আমার? অনেক সময় দেখা যায় গেট পাশের টাকা নিয়ে কথা কাটাকাটিতে দ্বন্দ্বে জড়িয়ে হতাহতের ঘটনা ঘটে, এমনকি তার জেরে বিয়ে পর্যন্ত ভেঙে যায়। আমাদের আগমনের খবর পেয়ে তারা এসে সাদরে গ্রহণ করে নেয় আমাদের।
বাসার ভেতরেই সকলের আপ্যায়নের সব ধরনের ব্যবস্থা করা হয়। যথাসময়ে কাজী সাহেব এলেন। 2,50,000 টাকা দেনমোহর ধার্য করে বিয়ে সম্পূর্ণ করা হয় আমাদের। এতে তানহারও মত ছিল, কারণ দেনমোহর কত হবে না হবে এটা নিয়ে পাত্রী চাইলেই ডিমান্ড করার অধিকার রাখে, কেননা এর উপর কেবলমাত্র তারই হক বা অধিকার রয়েছে। অবশেষে সন্ধ্যা নামার আগেই আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। নিজের বাবা মাকে হারানোর পর ফুপা ফুপুর কাছেই ছিল তানহা। তাদের মায়ের বাঁধন ছেড়ে চলে আসতে বড্ড কষ্ট হয়েছে ওর। খুব কান্নাকাটি করেছে, আর এতটাই কান্নাকাটি করেছে যে সে এখন একেবারে গা ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর যেখানে মাথা রেখেও ঘুমিয়েছে সেই জায়গাটিকে তাদের সহধর্মিণীদের জন্য সুরক্ষিত রাখাটা প্রতিটি পুরুষ মানুষের জন্যই নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সন্ধ্যার পরপর বাড়ি এসে পৌঁছলাম আমরা। বউ এসেছে এমন সবাই বলছে। চাচিরা সবাই এসে জড়ো হয়ে গেছে। সবাই যে শুধুমাত্র বউ দেখতে এসেছে বিষয়টি আসলে ঠিক তা নয়। অনেকেই নানান খুঁত বের করতেও এসেছে। দেখতে এসেছে বউয়ের সাথে জিনিসপত্র কী দিল বা না দিল, বউয়ের গায়ে গহনা কী পরিমাণ, সেগুলি বা আসল খাঁটি সোনার নাকি নকল। আমার একটা খারাপ গুণ হলো আমি যে কারোরই চোখের ভাষা খুব সহজে পড়ে ফেলতে পারি। কে কোন মতলব নিয়ে হাঁটাচলা করছে সেটার আন্দাজ করতে পারি। এগুলো আবার সত্য প্রমাণিত হয়। তানহাকে মায়ের রুমে নিয়ে বসানো হয়েছে। সবাই খুব ভিড় করে আছে ওর চারপাশে। ভিড় করবে নাই বা কেন, রিয়াদের বউ বলে কথা। আমি রুমে যাব এমন সময় কানে ভেসে আসলো একটি কথা, দেখেছি।